আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। রাত প্রায় 2টো। হাসপাতালের চারপাশে ভীষণ নিস্তব্ধ, যেন পুরো দুনিয়াটাই ঘুমিয়ে পড়েছে। দূরের রাস্তায় এক আধটা কুকুরের হালকা ডাক শোনা যায়। মর্গের ভেতর আলো টিম টিম করে চলছে। মুকুল, মর্গের দায়িত্বে থাকা কর্মচারী, এক কোনায় বসে হেলান দিয়ে হাই তুলছিল। মুখ থেকে তখনও বাংলা মদের তীব্র গন্ধ বের হচ্ছে। তার চোখ লাল, চেহারায় ক্লান্তির ছাপ। সালা, আর ভালো লাগে না সব কাজ করতে। সে আপন মনে গজগজ করতে থাকে। পকেট থেকে মদের বোতল বের করে শেষ চুমুকটা দেয়। তারপর ঢুলে ঢুলে উঠে দাঁড়ায়। স্ট্রেচারের ওপরে রাখা মৃতদেহটার দিকে এগিয়ে যায়। দেহটা একজন প্রৌঢ় পুরুষের। সড়ক দুর্ঘটনায় মুখটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। শরীরের অনেক অংশ কেটে গিয়ে কালচে রঙের হয়ে গেছে। মুকুল নাক ছিটকায়। তারপর হঠাৎ সে রেগে যায়। হে সালা, তুই তো মরেই খালাস রে। বেঁচে থাকতে তো কিছু করতে পারলি না, মরে এসে সালা আমার ঘাড়ে বসেছে। ওঠ না, ওঠ সালা, শুয়ে আছিস কেন ওরম ভাবে? ওঠ। ও, তোর তো পাতা কেটে গেছে না, তুই তো আর বেঁচে নেই। দাঁড়াও, তোমাকে একটু শান্তির ছোঁয়া দিয়ে দিস না। একটু দাঁড়াও, হ্যাঁ, একটু শুদ্ধ করে দিই, একটু শুদ্ধ করে দিই তোমায়। এই বলে সে মৃতদেহের উপর প্রস্রাব করা শুরু করে। ঠিক সেই মুহূর্তে একটা হালকা শীষ শোনা যায় ঘরের কোণ থেকে। মুকুল আচমকা থমকে যায়, চারিদিকে তাকায়, কিন্তু কেউ কোথাও নেই। কে ভয় দেখাচ্ছিস? বেরিয়ে আয়। কে ভাই? একটু নেশাটা মনে হয় বেশি হয়ে গেছে আজকে। ভুলবার শুনছি সালা। আজকে বাড়ি গেলে নিশ্চয়ই বাবা ঝাড় দেবে। হঠাৎ মুকুল একটা শব্দ শুনতে পায়। মুকুলের হাত কাঁপতে শুরু করে। সে এক পা করে পিছিয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায় তার। তারপর তার চোখের সামনে ঘটে একটি অবিশ্বাস্য দৃশ্য। স্ট্রেচারের ওপরে পড়ে থাকা মৃতদেহটি ধীরে ধীরে নড়তে শুরু করে। প্রথমে আঙুলগুলো টনটনিয়ে ওঠে, তারপর মাথাটা কাঁপতে থাকে ডান দিক থেকে বাম দিকে।
কয়েক সেকেন্ডের মধ্যেই মৃতদেহটা সোজা হয়ে বসে। একটা বিকট পচা গন্ধে ঘরটা ভরে যায়। মুকুল মুখ চেপে ধরে বমি আটকানোর জন্য। দেহটা মুখ ঘুরিয়ে ধীরে ধীরে তাকায় মুকুলের দিকে। ভাঙা চোয়াল থেকে কিছু শব্দ বের হয়ে এলো। মুকুলের শরীর ঘামে ভিজে যায়, পা নড়তে চাইছে না। কি সব দেখছি ভাই? ভুলভাল দেখছি নাকি? মুকুল ওঠ, মুকুল ওঠ ওঠ ওঠ, বাড়ি হতে হবে ভাই, বেশি হয়ে গেছে মনে হয়। ওঠ ওঠ মুকুল। তারপর ঘটে সব থেকে বীভৎস একটি ঘটনা। মৃতদেহটা নিজের হাত উঁচিয়ে পেটের উপর রাখে, আঙুলগুলো দিয়ে পেট ফাড়তে শুরু করে। চামড়া ছিঁড়ে গিয়ে নাড়ি ভুঁড়ি বেরিয়ে আসে। রক্তের ফোঁটা ছিটকে পড়ে স্ট্রেচারের চারপাশে। মৃতদেহটা গর্জে ওঠে। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্পটির সত্য চ্যানেল দ্বারা সংরক্ষিত। মণ্ডলের আড্ডাখানা অরিজিনালসে আজ আপনাদের জন্য রয়েছে উঠতি লেখিকা কথা রায়ের কলমে মৃত্যুর ডাক। গল্পের সূত্রধার আমি সায়ন। শুরু হচ্ছে মৃত্যুর ডাক। বারুইপুর জনসেবা হাসপাতাল ভীষণ নামকরা একটি হসপিটাল। দিনের বেলা রোগীদের চেঁচামেচি, নার্সদের তাড়াহুড়ো, ওষুধের গন্ধ আর রুটিনে বাঁধা ডাক্তারবাবুদের নিয়ে এই হাসপাতাল ব্যস্ত থাকে। এই আরোগ্যধামের পেছনের পুরনো গেটটা কেবল চিরনিদ্রায় নিদ্রিত মানুষদের জন্য খোলা হয়। ঠিক সেই গেট পেরিয়েই আছে ছোট্ট একটা একতলা ঘর। নোনা ধরে খসে পড়া সাদা দেওয়াল ঘরটির বয়স লুকাতে পারেনি। বাইরে রয়েছে একটা জং ধরা লোহার বোর্ড, সেখানে লেখা নশ্বর দেহের ঠিকানা। রাত নামলে স্থানটি পাল্টে যায়। নিস্তব্ধতা ঘিরে ধরে জায়গাটিকে, কারণ রাতে এই এলাকায় তেমন কাউকে দেখা যায় না। একটা গুজব রয়েছে এই হাসপাতাল নিয়ে। অনেকদিন আগে এক কর্মচারীর অনেক রাতে ডিউটি ছিল, কিন্তু তার পরদিন সেই কর্মচারীকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। যখন তার জ্ঞান ফিরেছিল, তখন সে কোনো এক ভয়াবহ স্মৃতি মনে করে ঘামতে শুরু করেছিল এবং উন্মাদের মতো বলেছিল, আমি বাঁচতে যাই, আমি কালকে, আমি সত্যি বলছি হুজুর, আমি সত্যি বলছি স্যার, আমি কালকে সত্যি দেখেছি ওখানে একটা কিছু ছিল স্যার। আমাকে বাঁচি না আমি মরতে চাই না স্যার, আমি মরতে চাই না স্যার, আমাকে বাঁচিয়ে দিন স্যার, প্লিজ আমাকে বাঁচিয়ে দিন স্যার। সেই দিন থেকেই রটে গেল একটি গুজব, বারুইপুর জনসেবা হাসপাতালে নাকি কোনো অশুভ কিছু আছে। তাই রাতের বেলায় এখানে তেমন কেউ আসতে চায় না।
সেদিন ছিল 5ই ফেব্রুয়ারি। বিকেলবেলা হাসপাতালের ওয়ার্ড মাস্টার ফোন করে ডেকে পাঠালো ইন্টার্ন ডাক্তার অভিরূপ সেনকে। ওয়ার্ড মাস্টারের কেবিনে ঢুকতেই সে গম্ভীর গলায় বলল, আজ তোমার পোস্টিং ওই মর্গের দিকে, এক্সটার্নাল রোটেশন পড়েছে আজকের জন্য। স্যার কিন্তু আমাকে তো বলা হয়েছিল কেবিন ওয়ার্ড বা পেডিয়াট্রিকে ঘুরে ঘুরে কাজ করতে হবে। মর্গ তো আলাদা একটা সেগমেন্ট স্যার, ওটা তো একেবারে ইমার্জেন্সির মতো। তা ঠিক, তবে হাসপাতালের কাজ মানেই তো নতুন অভিজ্ঞতা, তাই না? আজকের দিনটা একটু আলাদা, সব ব্যবস্থাই করা আছে। রাজু ওখানে থাকবে কিছুক্ষণের জন্য, তুমি ফর্মালিটি দেখো, রিপোর্ট লিখে জমা দাও। আরে ভয় কিসের, এক রাতি তো। স্যার আমি ভয় পাই না, কিন্তু রাতে মর্গে একা থাকা মানে কিছু কিছু শুনেছি ওই জায়গা নিয়ে। শুনেছ বুঝি সেই কর্মচারীর কথা, যে মর্গ থেকে অজ্ঞান হয়ে ফিরেছিল? তাহলে কি ব্যাপারটা সত্যি? দেখো, ডাক্তারি পড়ছো, মানসিক চাপ, অতিরিক্ত ক্লান্তি, ঘুমের ঘাটতি, এসব থেকেও বিভ্রম হয়। তবে হ্যাঁ, ও জায়গাটা একটু নিস্তব্ধ বটে। তাছাড়া মৃতদেহ নিয়ে কাজ তো আর সহজ নয়। তবুও বলছি, ডাক্তার হিসেবে সব জায়গায় মানিয়ে নিতে শেখা দরকার। ঠিক আছে স্যার, আমি যাব। রাজুর নাম বললেন তো? হ্যাঁ, রাজু তোমার অপেক্ষায় আছে। আর কিছু যদি দরকার হয় মেইন বিল্ডিং এ ফোন করবে। সন্ধ্যা তখন পুরোপুরি নেমে গেছে, চারপাশটা নীরব হয়ে এসেছে। শুধু মাঝে মাঝে দূরের কোথাও কুকুরের ডাক শোনা যায়। অভিরূপ মর্গে ঢুকতেই হালকা আলোয় তার সামনে দাঁড়ালো ওয়ার্ড বয় রাজু। পাতলা গরম, রোগাটে মুখ, চোখে ক্লান্তির ছাপ, অথচ সেই চোখ যেন কিছু একটা লুকিয়ে রাখে। ডাক্তারবাবু, এই লাশটা দুপুরে হাসপাতালে তারে পাওয়া গেছে। নাম জানে না, কেউ চেনেও নি। অভিরূপ এগিয়ে গেল লাশের দিকে। কে মেরেছে কিছু জানা গেছে? না স্যার, তবে বডি দেখে মনে হচ্ছে যে একে মেরেছিল সে পাগল হয়ে গেছিল। চলো দেখি একবার। লাশটা রাখা ছিল ধাতব টেবিলের ওপর, সাদা চাদরে ঢাকা। কেবল দুটো পা বেরিয়ে আছে। পা দুটো অসম্ভব রকমের কঙ্কালসার এবং কালো, কঠিন ও অস্বাভাবিকভাবে বেঁকানো। অভিরূপ টর্চ জ্বালিয়ে লাশের মুখ দেখতে গেল। চাদরটা সরাতেই তার নিঃশ্বাস আটকে গেল। মুখটা পুরোপুরিভাবে বিকৃত। কেউ যেন খুবই নিপুণভাবে তার দুটো চোখের পাতা কেটে নিয়েছে। ঠোঁট এবং নাকের অর্ধেক অংশ ছিঁড়ে ঝুলে পড়েছে। ডেড বডির শরীর থেকে একটা পচা মরা গন্ধ বের হচ্ছে। অভিরূপের গা গুলিয়ে উঠল। রাজু লাশের কাপড়টা তাড়াতাড়ি টেনে দিল। স্যার, স্যার মাফ করবেন, তবে এত বিভৎস মৃতদেহ আমি কখনো দেখিনি। এটা ভেতরে নিয়ে চেম্বারে রাখো, সংরক্ষণ করতে হবে। স্যার, আজ রাতটা বড় অদ্ভুত লাগছে। এই লাশটা, এই শরীরটা দেখে মনে হয় শুধু মানুষের হাতে এটা হয়নি, এর মধ্যে অন্য কিছু আছে। মানে? সারুন স্যার,
কাজটা সেরে ফেলি। রাজু অনিচ্ছা সত্ত্বেও মৃতদেহটি ভেতরে নিয়ে গেল। লাশ ঘরে ঢুকলেই একটা ঘন ঠান্ডা বাতাস অনুভূত হয়, যেন বাইরের হাওয়া বাতাসের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ছাদ থেকে ঝুলে থাকা একটা ভাঙা টিউবলাইট মাঝে মাঝে টিম টিম করে চলে, আর মাঝে মাঝে নিভে গিয়ে পুরো জায়গাটাকে অন্ধকার করে ফেলে। ঘরের একদিকে রয়েছে বড় ফ্রিজিং ইউনিট, যেটার ভেতরে মৃতদেহ রাখা হয়। ইউনিটের দরজাগুলো মরিচা পড়ে লালচে হয়ে গেছে, আর খুললেই একরকমের ধাতব গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। পাশেই রয়েছে একটি পুরনো কাঠের টেবিল, যেটার উপর রোগীদের মৃত্যু সংক্রান্ত নথিপত্র রাখা থাকে। রাজু মৃতদেহের শরীরের সমস্ত ঘাগুলিকে পরিষ্কার করতে শুরু করল। বিশ্রী পচা গন্ধে সারা ঘরটা ভরে উঠল। রাজুর মুখ দেখে মনে হলো যেন সে কোনো রকমে কাজটি শেষ করে এখান থেকে বেরিয়ে যেতে পারলেই বাঁচে। তারপর মৃতদেহটিকে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজিং ইউনিটে রেখে দেয় সে। কাজ শেষ করে রাজু বেরিয়ে যাওয়ার সময় অভিরূপকে বলল, স্যার, একটা কথা বলবো? বলো। স্যার, শুনলাম নাকি আজ সারা রাত এখানে আপনার ডিউটি আছে। হ্যাঁ, ঠিকই শুনেছ, আজ রাতে আমি এখানেই থাকবো। আর শুধু তাই নয়, আমাকে একা থাকতে হবে। স্যার, আপনার বয়স এখন কম। আপনি কি এই হাসপাতাল নিয়ে কিছুই শোনেননি? হ্যাঁ শুনেছি, কিন্তু ওসব তো গুজব। গুজব নয় স্যার, গুজব নয়। আমি নিজেও অনেকবার গভীর রাতে লাশ আনতে গিয়ে অদ্ভুত কিছু অনুভব করেছি। তখন আমি বেশিক্ষণ স্থির থাকতে পারি না। আমার সারা শরীর যেন বলে ওঠে যে আমার আশেপাশে কেউ বা কারা রয়েছে। এইসব ভূত প্রেত আমার কিচ্ছু করতে পারবে না, তুমি ভয় পেও না। ঠিক আছে স্যার, আপনার যেটা ভালো লাগে করুন, আমি চললাম। এই বলে রাজু চলে গেল। ইতিমধ্যেই বাইরে বৃষ্টি পড়তে শুরু করেছে। সময় রাত 9টা। বৃষ্টি তখনও জোরে পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। অভিরূপ জানলার ধারে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। দূরের গাছগুলো হাওয়ায় দুলছে। এই পুরো হাসপাতালে এখন আর কেউ নেই। তাকে আজ এখানে একাই থাকতে হবে। যাই হোক, একটাই তো রাত। পরিচয় দেওয়া যাক। অভিরূপ সেন কলকাতার এক অভিজাত চিকিৎসক পরিবারে জন্ম। তার বাবা ডক্টর অজয় সেন শহরের নামজাদা নিউরোসার্জন, ব্যক্তিত্বে রাশভারী, কর্মে নিখুঁত, আর ধনে মানেও অনেক উঁচুতে। শহরের বড় বড় নার্সিংহোমগুলো তার নির্দেশেই চলে। এমনকি তার নিজের মালিকাধীন একটি ক্লিনিকও আছে, যেখানে উচ্চবিত্তরা চিকিৎসা করাতে আসেন। অভিরূপ সেই রকম এক জগতে বড় হয়েছে। চকমকে গাড়ি, নামি স্কুল, বিদেশে ঘোরাঘুরি, আর বাবার নিশ্চিন্ত ছায়ায় ঢাকা এক জীবন। ছোটবেলা থেকেই তার কানে গেঁথে গেছে একটা কথা, তুই আমার ছেলে,
তোকেও আমার মতো ডাক্তার হতে হবে অবি। শুধু ডাক্তার না, এখানকার বেস্ট ডাক্তার। প্রথমে সে চেয়েছিল ফটোগ্রাফার হতে, ক্যামেরা ছিল তার ভালোবাসা। বাবা, আজ একটা অসাধারণ এক্সপিরিয়েন্স হলো জানো। আমার তোলা একটা ছবিকে ওরা প্রথম পুরস্কার দিয়েছে। এমনকি এক্সিবিশনে অনেকেই আমার নাম করে খোঁজ করছিল। কি, ছবি তোলার জন্য পুরস্কার? হ্যাঁ, সময় নষ্ট করছিস কেন এসব করে? তোর সামনে কত বড় ফিউচার পড়ে আছে, আর তুই ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? হ্যাঁ, আমি তো শুধু বলছিলাম আমি আসলে এই জিনিসটাকে ভালোবাসি বাবা। ছবি তোলার মধ্য দিয়ে আমি নিজেকে খুঁজে পাই। নিজেকে খুঁজে পাই, এইসব কথাগুলো সিনেমায় শুনতে ভালো লাগে অভি, বাস্তবে কাজের কাজ কিছুই হয় না। তুই জানিস আমি কিভাবে এই জায়গায় এসেছি? কত রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কত অপারেশন টেবিলে জীবন মৃত্যু নিয়ে নাড়াচাড়া করেছি, আর তুই বলছিস ছবি তুলবি? কিন্তু বাবা, আমি যদি ডাক্তার না হয়ে অন্য কিছু হতে চাই, মানে অভি, এই কথা যেন তোর মুখে আর না শুনি। তুই কি আমার নাম ডোবাতে চাস? সেন পরিবারের ছেলে হয়ে, আমার ছেলে হয়ে তুই বলছিস ডাক্তার হবি না? তাহলে কি আমার নিজের চাওয়া পাওয়া বলে কিছুই থাকতে পারে না বাবা? তুই আমার ছেলে, তোর পথ আমি ঠিক করে দিয়েছি, কথা শেষ। মেডিকেলে ভর্তি হবি, ভালো ফল করবি, তারপর আমার ক্লিনিকে কাজ শুরু করবি। আমি সব ঠিক করে রেখেছি। অভিরূপ চুপ করে গিলে নিয়েছিল স্বপ্নটা। ভর্তি হয়েছিল মেডিকেলে, ভালো রেজাল্ট, ভালো ইন্টার্নশিপ, আর চারপাশের সকলের প্রশংসা সবই ছিল। তাকে বাবার ছায়াতেই হাঁটতে হবে। সে চায় ধনী হতে, প্রভাবশালী হতে, বাবার মতোই। বৃষ্টি একটানা টিপ টিপ করে পড়ে চলেছে। জানলার কাছে জলের রেখা গড়িয়ে পড়েছে। অভিরূপ মর্গের জানলার ধারে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। ঠিক সেই সময়ই সব কিছু অন্ধকার। হঠাৎ করে গোটা হাসপাতালটা নিস্তব্ধ অন্ধকারে ডুবে যায়। অভিরূপ টর্চ জ্বালিয়ে হসপিটালের স্টোর রুমে চলে যায় এবং সেখানে একটি বাতি খুঁজে বের করে ও সেটি জ্বালিয়ে দেয়। তারপর সে আবার মর্গে চলে আসে, চেয়ারে বসে এবং বাতিটাকে টেবিলের উপর রেখে কাগজপত্রের কাজ শুরু করে। পুরো হাসপাতাল এখন অন্ধকারে ডুবে আছে। ঘরের বাতিটা টিম টিম করে জ্বলছে। হঠাৎ কাঁচ ভেঙে পড়ার শব্দ। সে দ্রুত ঘুরে তাকালো। মর্গের এক পাশে থাকা ওষুধ রাখার ছোট বক্সের ওপরের কাঁচটা চূর্ণ বিচূর্ণ হয়ে নিচে পড়ে আছে। অভিরূপ এক মুহূর্তের জন্য চমকে গেল। এমন হলো কি করে? সে ধীরে ধীরে এগিয়ে গেল, কাঁচ সরিয়ে দেখতে লাগলো। চারপাশটা তখন নিস্তব্ধ, কেবল বাইরে বৃষ্টির শব্দ। হঠাৎ তার রাজুর কথা মনে পড়ল। স্যার, আজ রাতটা বড় অদ্ভুত লাগছে। এই লাশটা, এই শরীরটা দেখে মনে হচ্ছে শুধু মানুষের হাতে এটা হয়নি। এইসব কি ভাবছে সে?
সে সাহসী ছেলে, ভূত প্রেতে সব বাজে কথা। হঠাৎ অভিরূপের খেয়াল হলো একটা অদ্ভুত চাপা গন্ধ যেন ভেসে আসছে বাতাসের মধ্য দিয়ে। পচা, বিশ্রী রকমের, কিন্তু ঠিক সেই লাশের গন্ধ নয়, একটু অন্য রকম, যেন পুরনো, পুড়ে যাওয়া কিছু বা অন্য রকমের। অভিরূপ ঠিক বুঝতে পারল না। সে চারপাশে ভালো করে খেয়াল করতে লাগলো। ঠিক তখনই মর্গের কোণার দিক থেকে একটা গ্যাস ট্রলি হঠাৎ নিজে থেকে গড়িয়ে কিছুটা সামনে এসে থেমে গেল। মেঝেতে তার লোহার চাকা ঘষার শব্দটা কানে তালা লাগিয়ে দিল। অভিরূপ এবার থমকে দাঁড়ালো। আশেপাশে যেন কিছু একটা আছে। ঠিক তখনই বাঁচাও আমাকে, একটা কাঁপা চিৎকার ভেসে এলো। অভিরূপ চমকে উঠে পেছনে তাকালো। বাঁচা! শরীরে কাঁটা দিয়ে উঠল। এবার সে বুঝতে পারল আওয়াজটা মর্গের একদম শেষ মাথা ফ্রিজিং ইউনিটের দিক থেকে আসছে। ধীরে ধীরে দম বন্ধ করে অভিরূপ এগিয়ে যেতে লাগলো। মর্গের ফ্রিজিং ইউনিটটা একদম শেষ মাথায়, আধো অন্ধকারে। চারপাশে নিস্তব্ধতা এমন যে নিজের শ্বাসের শব্দেও ঘরটা কেঁপে উঠছে যেন। বাতিটা সে একটু সামনে এগিয়ে ধরল, আর সেই হালকা আলোয় দেখা গেল ফ্রিজিং ইউনিটের দরজাটা অল্প একটু খোলা। সে এবার ধীরে ধীরে এগিয়ে গেল, হাত বাড়িয়ে ঠেলল দরজাটা। দরজা পুরো খুলে গেল, কিন্তু ভেতরটা ফাঁকা। মৃতদেহ নেই। হ্যাঁ, সেই বিকৃত চোখ আর ঠোঁট ছেঁড়া মৃতদেহটা রাজু যে নিজে হাতে রেখেছিল সেখানে, সেটা আর সেখানে নেই। ফ্রিজিং ইউনিটের স্টিলের দেওয়ালে কেবল রক্তের দাগ, যেন কেউ তড়িঘড়ি করে বেরিয়ে গেছে ভেতর থেকে। অভিরূপের মাথায় যেন বজ্রাঘাত হলো। সে পিছিয়ে এলো, হোঁচট খেতে খেতে দেওয়ালে ঠেকলো। গলা শুকিয়ে কাঠ, চোখ দুটো ক্রমশ বড় হয়ে উঠেছে ভয়ে আর বিভ্রান্তিতে। ঠিক তখনই একটা ভেজা আওয়াজ শোনা গেল। ফ্রিজিং ইউনিট থেকে একটু দূরে সাদা টাইলসের উপরে রক্তের প্যাচ পেচে দাগ, লালচে কালো হয়ে ওঠা চাপ চাপ রক্ত, একটা টেনে হিচড়ে নিয়ে যাওয়ার দাগ। তার হাত পা ঠান্ডা হয়ে গেল। বাতিটা তুলে সে রক্তের দাগ অনুসরণ করতে লাগলো। একটা লম্বা দাগ শেষ হয়ে গেছে পেছনের একটা ছোট্ট স্টোর রুমের কাছে। সেই ঘরের দরজাটা আধ খোলা, ভেতরটা একেবারে অন্ধকার। আর তখনই শোনা গেল একটা আওয়াজ। আওয়াজটা যেন খুব চেনা, কেউ যেন কোনো কিছু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, কাঁচা মাংস ছিঁড়ে খাওয়ার আওয়াজ। আর তার সাথে ভেসে আসছে হাড় চিবিয়ে খাওয়ার শব্দ। আস্তে আস্তে শব্দটা আরো স্পষ্ট হয়ে উঠল।
হঠাৎ যেন কেউ কানে ফিসফিস করে বলে উঠল, আমার খুব খিদে, আমার খিদে, আমার খিদে এখনো মেটেনি। অভিরূপের মুখ শুকিয়ে গেল, চোখ মুখে ঘাম গড়িয়ে পড়ছে। মেরুদণ্ড দিয়ে একটা হিম স্রোত বয়ে গেল। সে আর সহ্য করতে না পেরে ঝট করে সেই আধখোলা দরজাটা ঠেলে ভেতরে ঢুকে গেল। হালো ফেলল সামনের কোণায়। দেখতে পেল এক অশুভ দৃশ্য। একটা নগ্ন কালচে অবয়ব শরীরের অনেকখানি খসে পড়েছে। একটা হাত পুরো মুচড়ে গেছে পেছনের দিকে, আর অন্য হাতে সে ধরে আছে একটা বিড়ালের মৃতদেহ। সেটা আস্তে আস্তে মুখে পড়ে নিচ্ছে। অভিরূপের চিনতে ভুল হলো না, এটা সেই মৃতদেহ যেটা আজ সন্ধ্যায় রাজু এনেছিল। তার বিকৃত মুখে এখন একটা হাসি। না, সেটা হাসি না, সেটা একটি হিংস্র তৃপ্তি। চোখ দুটো নেই, তার জায়গায় রয়েছে অন্ধকার। ওটা তাকিয়ে আছে সরাসরি এখন তারই দিকে। সে ফাটা গলায় চিৎকার করে উঠল, যেন মৃত্যুর পরেও তার ভেতরে লালসা মরে যায়নি, বরং হারও বেড়ে উঠেছে। তখনই সেই জিনিসটা গর্জন করে ঝাঁপিয়ে পড়ল অভিরূপের দিকে। খুব খিদে, ধড়ফড় করে জেগে উঠে অভিরূপ। জোরে জোরে হাঁপাতে থাকে সে। চারপাশটা ঘন অন্ধকার, শুধু বাতিটা টিমটিম করে জ্বলছে। সে এখনো বসে আছে সেই চেয়ারে। বাইরে বৃষ্টি পড়ছে একটানা। স্বপ্ন স্বপ্ন ছিল শুধু। তার হাত ঘড়িতে সময় তখন 2:15। অভিরূপ চোখ মুছে চারিদিকটা ভালো করে দেখতে থাকে। কি ভয়ঙ্কর স্বপ্নই না দেখল সে। সব হয়েছে এইসব আলফাল গুজবের জন্য। এই তো দিব্যি সব ঠিকঠাক, কোনো অসুবিধা নেই। বৃষ্টির ঝমঝম শব্দ অভিরূপের খুব ভালো লাগতে শুরু করলো। পরিবেশটাকে আরো জমিয়ে তুলতে সে তার ফোনে একটি রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দিল। চোখ বন্ধ করলো অভি। কেমন যেন হারিয়ে গেল সে। হঠাৎ চারিপাশের পরিবেশ তার খুব ভালো লাগছে। কিন্তু হঠাৎ তার মনে হলো কিছু একটা সে বুঝেও বুঝতে পারছে না। তখনই হঠাৎ একটা শব্দ কানে এলো তার।
জলের ফোঁটার শব্দ, এক খেয়ে এক টানা, যেন কোথাও কিছু চুঁইয়ে পড়ছে। শব্দটা আসছে মর্গের পাশের ছোট বাথরুম থেকে। অভিরূপ বাতিটা সামনে ধরে এগিয়ে গেল শব্দের উৎস অনুসরণ করে। বাথরুমের দরজাটা আধ খোলা। ভিতরে একটা সাদা বেসিন। বেসিনের কলটি থেকে জল পড়ছে টপ টপ করে। উফ, কলটা হঠাৎ এমন কি করে হলো? মেনটেনেন্স ঠিক করে করে না কেউ? বলল অভিরূপ একটু বিরক্ত স্বরে। সে কলটা ভালো করে বন্ধ করে দেয়। তারপর সে ফিরে যায় লাশ ঘরে। এতক্ষণে তার ফোনের গান বন্ধ হয়ে গেছে। ফোনটা তুলে নিয়ে সে গুগলে সার্চ করল বারুইপুর জনসেবা হাসপাতাল। প্রথমেই একাধিক লিঙ্ক উঠে এলো। একটা শিরোনাম, বারুইপুর জনসেবা হাসপাতাল। যেসব ঘটনা লোকচক্ষুর আড়ালে রয়ে গেছে। অভিরূপ ক্লিক করল আর স্ক্রিনে উঠে এলো সাল 2012। মর্গের ওয়ার্ড বয় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে বলেছিল মৃতদেহগুলি নাকি জীবন্ত হয়ে উঠেছিল। সাল 2015। এক জুনিয়র ডাক্তার মর্গে ডিউটি দিতে এসে নিখোঁজ হয়। দুদিন পরে তার মৃতদেহ পাওয়া যায় মর্গের স্টোর রুমে। স্থানীয় মানুষদের মধ্যে গুজব আছে হাসপাতালের নিচে আগে ছিল একটা পুরনো শ্মশান। রাতের বেলায় এই হাসপাতাল খুলে দেয় এক অন্য জগতের দরজা। অভিরূপের চোখ বড় বড় হয়ে গেল। সে ফিসফিস করে বলল, আমি আমি এ কোথায় এসে পড়লাম? অভিরূপ এখনো স্ক্রিনের দিকে তাকিয়ে, চোখের পাতা যেন পড়তেই চাইছে না। মনের ভিতর এক অদ্ভুত অস্বস্তি কাজ করছে। বুকের ভেতর কিছু যেন একটা কাঁটা দিয়ে খোঁচা মারছে। ঠিক তখনই একটা কাঁপা অথচ ছেলে মানুষই সুরে আওয়াজ ভেসে এলো। আরে যে কানে চেও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবর তার। স্বপ্নে সে বৃত্ত সে ভাই, চেও না তার বাড়ি, কাতু কুতুর কুল পিঠে শব্দগুলো স্পষ্ট, পেটের নারী। ছন্দবদ্ধ। একটা বয়স্ক নারী কণ্ঠ যেন ধীরে ধীরে গুনগুনিয়ে বলছে কোনো পুরনো চেনা ছড়া। অভিরূপ হঠাৎ চমকে উঠল। কে ওখানে? সে বাতিটা তুলে এগিয়ে গেল আওয়াজটা যেদিক থেকে আসছে সেই পথ ধরে। মর্গের পেছনের করিডোরে একটি পুরনো পরিত্যক্ত রুম। অভিরূপ ধীরে ধীরে ঢুকলো ভিতরে, কিন্তু ভিতরে কেউ নেই। শুধু ধুলো জমা কিছু ফাইল, ভাঙা স্ট্রেচার আর মেঝেতে ছড়িয়ে থাকা পুরনো কিছু কাগজ। বাতিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখল সে। কোনো চিহ্ন নেই যে এখানে কেউ ছিল কিছুক্ষণ আগে। হ্যালুসিনেশন হচ্ছে আমার। নিজের মনেই বলল অভিরূপ। সে পেছন ফিরে বেরিয়ে আসার সময় হঠাৎ আবার একটা শব্দ তার কানে এলো। কান্নার শব্দ, নরম চাপা একটা ছোট্ট মেয়ের কান্না। অভিরূপ স্তব্ধ হয়ে গেল। গলা শুকিয়ে এলো। শব্দটা আসছে ঠিক তার পিছন দিক থেকে। কে ওখানে? কান্নার শব্দ থেমে গেল। আর ঠিক তখনই দাদা,
ওরা আমার পুতুলটাকে ছিঁড়ে ফেলেছে। একটা ছোট্ট মেয়ের গলা, মিষ্টি অথচ ভিতরে কেমন একটা শূন্যতা। অভিরূপ স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে সেই পুরনো স্টোর রুমের অন্ধকার কোণায় ধীরে ধীরে ভেসে উঠল একটা ছোট্ট অবয়ব। একটা মেয়ে, 10-11 বছরের মতো, মাথা নিচু, চুলগুলো সামনে এসে মুখটাকে একেবারে ঢেকে ফেলেছে। সে একটানা মেঝের দিকে তাকিয়ে আছে। পরনে মলিন সাদা ফ্রক, যেন অনেক দিনের পুরনো। তুমি কে? আমি হারিয়ে গেছি, দিদাকে খুঁজছি। অভিরূপ ধীরে ধীরে একটু এগিয়ে আসে। তোমার নাম কি? তৃষা। তৃষা। নামটা কেমন যেন চেনা লাগলো অভিরূপের। কিছুটা সাহস সঞ্চয় করে বলল, তৃষা, তুমি এখানে কি করছো? এটা তো হাসপাতালের মর্গ। আমি তো এখানেই থাকি, দিদা আর আমরা এখানেই খেলি। আমার দিদা আমাকে ছড়া বলে। আমি দিদাকে বললাম লুকোচুরি খেলবো। তোমার দিদাইকে ওই ছড়াগুলো বলছিল একটু আগে? হ্যাঁ, দিদার মুখস্থ অনেক ছড়া আছে। ওই ছড়াটা আমার খুব ভালো লাগে, খুব মজার, তাই না? এক মুহূর্তের জন্য অভিরূপ ভুলেই যায় সে কোথায় আছে। সে জিজ্ঞেস করে, তারপর তুমি কাঁদছিলে কেন? তৃষা এবার চুপ করে যায় কয়েক সেকেন্ড। তারপর নিঃশ্বাস নিতে নিতে বলে, আমি দিদাকে বলেছিলাম এবার লুকোচুরি খেলবো। আমি লুকোবো, দিদা খুঁজবে। তারপর? আমি একটা পুরনো কেবিনের মধ্যে লুকিয়েছিলাম। আমার পুতুলটা আমার সঙ্গে ছিল। হঠাৎ দেখি কিছু কালো ছায়া, তারা আমার দিকে এগিয়ে এলো। অভিরূপের সারা শরীর ঠান্ডা হয়ে এলো। তারা আমার পুতুলটাকে কেড়ে নেয় আর তারপর ছিঁড়ে ফেলে। সে মাথা নিচু করে কান্না চেপে রাখে। তারা কারা, দিদা কোথায় জানি না, আমাকে খুঁজছে কিনা কে জানে। অভিরূপ ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায়। কেঁদো না, তোমার দিদাকে আমরা খুঁজে বের করব, ঠিক আছে? সে তৃষার হাতটা ধরতে যায়, সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নেয় সে। মেয়েটার হাতটা যেন বরফ দিয়ে তৈরি। হাড়ের ভেতর যেন কাঁপন ধরিয়ে দেয়। শীত দ্বারায় একটা শিরশিরে অনুভূতি ছড়িয়ে পড়ে তার। এরপর সে বারান্দায় মেয়েটির দিদার খোঁজে বেরিয়ে পড়ে। অভিরূপ স্তব্ধ হয়ে যায়। তার কেমন একটা মনে হলো, কি হচ্ছে ব্যাপারটা? এটা তো একটা মর্গ। এত রাতে একটা ছোট্ট মেয়ে এখানে আসবে কি করে? তৃষা তার পাশে পাশেই হাঁটছে। তার হাতের পুতুলটা ছেঁড়া, বিকৃত। চোখের জায়গায় রয়েছে সেলাই। পুতুলটা শরীর থেকে বেরিয়ে আছে তুলো, আর কেমন যেন কালছে দাগ। তৃষা হঠাৎ আবার সেই ছড়াটা বলতে শুরু করে, আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবরদার, সর্বনেশে বৃদ্ধ সেবাই যেও না তার বাড়ি, কাতু কুতুর কুলপি খেয়ে ছিঁড়বে পেটের নাড়ি। অভিরূপ থমকে দাঁড়ায়। গলার স্বরটা যেন এবার আর শুধুই ছড়া নয়, তার মধ্যে লুকিয়ে আছে একটা চাপা কান্না, ভয় আর অজানা যন্ত্রণার ছায়া। আমার দিদা খুব ভালো,
আমাকে খুব ভালোবাসে। দিদা ছাড়া আমি থাকতে পারি না। দিদা খুব কষ্টে আছে, সে আমাদের অনেক কষ্ট দিয়েছে। সে হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে, চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ে। দয়া করো, আমাদের আর কষ্ট দিও না, আমাকে মেরো না, দয়া করো। তৃষার কান্নার আওয়াজ চারিদিকের বাতাসকে ভারী করে তোলে। চারপাশটা কেমন অন্ধকার হয়ে আসছে, বাতি নিভু নিভু করছে। অভিরূপ পেছন দিকে তাকিয়ে দেখতে পায় জানলা, দরজা, দেওয়াল সব যেন আস্তে আস্তে মুছে যাচ্ছে। এই হাসপাতালটা সেই চেনা হাসপাতাল নেই। একটা অজানা অচেনা জগতে তারা দুজনে যেন ভেসে বেড়াচ্ছে। হ্যাঁ, অভিরূপ এসে পড়েছে এক অন্য জগতে, যেখানে পৃথিবীর কোনো যুক্তি চলে না। অভিরূপ আর তৃষা যেন শূন্যে ভাসছে। চারপাশে কুয়াশার কালো অন্ধকার, মেঝে নেই, ছাদ নেই, শুধু এক অফুরন্ত শূন্যতা। সেই ভাসমান অবস্থা থেকে হঠাৎই অভিরূপ দেখতে পায় এক দৃশ্য। সে দেখছে একটা ছোট্ট ছেলে, সেটা আর কেউ নয়, ছোট্ট অভি। তার বাবা পাশে বসে আছে। অভিরূপ পড়াশোনা করছে। বাবার গলা শুনতে পায় সে। তোর মতো মেধাবী ছেলে জগতের সেরা ডাক্তার হবে। আরও দৃশ্য ভেসে ওঠে তার সামনে। পরীক্ষা, রেজাল্ট, মেডিকেলের কলেজের দিন, মায়ের মুখ। মা অভি, খাওয়ার সময় হয়ে এলো যে, আয় টেবিলে বস। মা একটু পর অঙ্কটাকে শেষ করি। অঙ্ক সব সময় থাকবে, কিন্তু খালি পেটে পড়া হয় না। আয় আয়, এদিকে আয়, তোর জন্য আজ তোর প্রিয় মাছটা ভাজা করেছি। সত্যি মা? জানো মা, তোমার মতো রান্না কেউ করতে পারে না। ওরে আমার পাকা ছেলে রে, নে খা, বল দেখি কেমন হয়েছে। ভীষণ ভালো লাগে। কি ভালো লেগেছে তো? জানিস অভি, তুই আমার কাছে সেই ছোট্ট অভিটি হয়েই রয়ে যাবি। অভিরূপের চোখে জল চলে আসে, মাথা ঘুরছে তার। হঠাৎই তৃষা তার ছোট্ট ডান হাতটা তুলে সামনের দিকে ইশারা করল। ওই যে ওখানে দেখো। অভিরূপ চমকে তাকালো তৃষার দেখানো দিকে। কুয়াশার ভেতর অন্ধকারের মধ্যে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে একটা অবয়ব। একজন বৃদ্ধা, মাথায় সাদা আঁচল, মুখটা অন্ধকারে ঢাকা। তার দুই হাত দুলছে অস্বাভাবিকভাবে এবং তার পায়ের আঙুলগুলো যেন মাটিকে স্পর্শ করছে না, যেন ভেসে আছে বাতাসে। ওটাকে ও আমার দিদা। তুমি তো তাকে খুঁজতে চাইছিলে, তাই না? তৃষা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল বৃদ্ধাকে। দিদা। বৃদ্ধা তার কাঁপা হাতে নাতনিকে আলতো করে জড়িয়ে ধরল, গলায় অদ্ভুত কোমলতা। তুই এলি, আমি জানতাম তুই আসবি, আমার বাচ্চা মেয়ে। আমি তো তোমায় খুঁজতেই এসেছিলাম। জানো দিদা, ওই দাদা অনেক ভালো, ও আমাকে সাহায্য করেছে। অভিরূপ ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। কেমন যেন একটা অদ্ভুত টান অনুভব করে সে। বাতিটা যেন নিজে থেকেই নিভে যায়। কুয়াশা ঘন হয়ে আসে চারপাশে।
সে বৃদ্ধার মুখের দিকে তাকায়। এক মুহূর্তে যেন তার শ্বাস বন্ধ হয়ে আসে। ওই মুখ কোনো মানুষের নয়, কোনো মানুষের হতেই পারে না। চামড়া যেন পুরনো কোনো শুকনো গাছের বাকল, চোখ দুটি মহাশূন্যের মতো অন্ধকার, ঠোঁট নেই, দাঁত দেখা যাচ্ছে না, খোলা অন্ধকার মুখে। অভিরূপের শরীর অবশ হয়ে আসে। সে যেন নিজের শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। বৃদ্ধা হঠাৎ তার দিকে ফিরে বললে, তুই অনেক বড় হয়ে গেছিস ছোট বাবু। অভিরূপের মুখ ফ্যাকাশে হয়ে যায়, গলা শুকিয়ে আসে। তুমি কে? বৃদ্ধা এগিয়ে আসে তার দিকে। তুই চিনতে পারছিস না? আমি তোদের বাড়ির বাসন্তী, তোর মার ছায়া হয়ে থেকেছি, তোদের বাড়ির পরিচারিকা। আর তৃষা আমার নাতনি, ও তো তোদের বাড়িতেই বড় হয়েছিল। অভিরূপের মস্তিষ্কে যেন বিস্ফোরণ হয়। একটার পর একটা স্মৃতি ফিরে আসতে থাকে। তৃষা, বাসন্তী। জানো ছোট বাবু, মরার আগে জানতাম না যে তৃষাকে কে মেরেছে, কিন্তু এখন জানি যে আমার তৃষা সর্বনাশ কে করেছে। এই বলে বৃদ্ধা এক বিশ্রী স্বরে হাসতে থাকে। এই হাসি এ জগতের হতে পারে না। এ হাসি যেন অন্য জগতের হাসি। পৃথিবীর সমস্ত মায়া কাটিয়েছে। তৃষার হাতে এখন দেখা যায় একটি ধারালো ছুরি। আরে যে কানে চেও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতু কুতু বুড়োর কাছে যেও না খবর তার। রাতের আঁধারে রান্নাঘরের পাশের ছোট্ট ঘরে বসে এক বৃদ্ধা ছড়াটি আবৃত্তি করছিল। তার কোলে মাথা রেখে শুয়ে আছে একটি ছোট মেয়ে। তার নাম তৃষা। চোখে ঘুম নেমে এসেছে, তবু ঠোঁটে এক টুকরো হাসি। স্বপ্নে সে বৃদ্ধ সে ভাই, চেও না তার বাড়ি, কাতু কুতুর কুলপি খেয়ে চিরবে পেটের নাড়ি। এই ছড়াটি ছিল তৃষার সব থেকে প্রিয়। সে প্রায়ই বলতো, ঠাম্মি, কাটুকুটু বুড়োটা কেমন দেখতে বলো তো? সে কি সত্যিই বুড়ো? সে কি খায়? আমাদের পেটের নাড়ি? আরে না রে পাগলি, ও তো ছড়ার বুড়ো, ভয় দেখায় বইতেই, আসলে কিছু না। সুকুমার রায়ের লেখা ভীষণ পরিচিত একটি কবিতা। বৃদ্ধার নাম বাসন্তী, বয়স প্রায় 65। শীর্ণ গড়ন, চুল পাকলেও চোখ দুটি ছিল উজ্জ্বল। অনেক দিন থেকেই এই বাড়িতে কাজ করে এসেছে। এক সময় রান্নাঘরের দায়িত্বে ছিল, পরে পুরো গৃহস্থলীর দেখভাল করতে শুরু করলো। বাসন্তীর সব থেকে প্রিয় ছিল ছোট্ট তৃষা। তার নিজের রক্ত না হলেও তাকে সে নিজের নাতনির মতো যত্ন করে রাখে। তৃষা ছিল 11 বছর বয়সী এক ছিপছিপে মেয়ে। বাদামি ত্বক, বড় বড় চোখ, সব সময় প্রশ্নে ভরা একটি মুখ। অভিরূপের মা তাকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। বই খাতার চেয়ে গল্পের বই, রঙিন ছবি আর
ছড়া পড়তে তৃষার বেশি ভালো লাগতো। তৃষা বাসন্তীর সঙ্গেই থাকতো একটি ছোট্ট ঘরে, রান্নাঘরের পাশে। আর যেখানেই যাও না রে ভাই, সপ্ত সাগর পার, এই ছড়াটি ছিল তৃষার সব থেকে প্রিয়। অন্যদিকে তখনকার অভিরূপ সদ্য কলেজে ভর্তি হওয়া তরুণ, প্রথম বর্ষের মেডিকেল ছাত্র। বাইরের দুনিয়ায় সে ছিল গম্ভীর নম্র এক আদর্শ ছাত্র। মীনাক্ষী আর অজয় সেন গর্ব করতেন ওকে নিয়ে, কিন্তু ভিতরে তার কোথাও একটা অন্ধকার বাস করত, এক অস্থিরতা, এক দুর্বোধ্য ক্ষুধা, যেটা বইয়ের পাতায় লেখা যন্ত্রণা নয়, বরং শরীরের গভীর থেকে ওঠা এক আদিম আকর্ষণ। তৃষা যখন বাড়িতে ঘুরে বেড়াতো, হেসে খেলে বেড়াতো, তখন কখনো কখনো অভিরূপ তাকিয়ে থাকতো নিঃশব্দে। তার চোখের দৃষ্টিতে ভদ্রতার চাদরের নিচে লুকিয়ে থাকতো এক নিষিদ্ধ বাসনার সুতীব্র ছায়া। একদিন সকালবেলা বাসন্তী তখন রান্নাঘরে রুটি বেলছে। পাশে অভিরূপের মা মীনাক্ষী সেন তাকে সাহায্য করছেন। আচ্ছা বাসন্তী দি, তোমার রুটি তো ঠিকঠাকই হয়, তবে গত কদিন ধরে একটু শক্ত হয়ে যাচ্ছে কেন? দিদিমণি, বুড়ো হয়ে গেছি, আগের মতো আর পারি না এখন। ঠিক সেই সময় হঠাৎ দৌড়ে এলো তৃষা। ঠাম্মি ঠাম্মি, আমি না আজ স্কুলে একটা পুরস্কার পেয়েছি। সে বাসন্তীকে জড়িয়ে ধরল। মীনাক্ষী সেন হেসে উঠলেন। আর দেখো তো, পুরস্কার পেয়ে ইনি একেবারে বাড়ি মাথায় তুলেছে। তৃষা চঞ্চল ভঙ্গিতে বলল, তোমাদের জন্য লজেন্স এনেছি। সে খুশি মনে ঘুরে বেড়ায়। তার মিষ্টি মুখের নিষ্পাপ হাসি দেখলে যে কোনো মানুষের প্রাণ জুড়িয়ে যায়। সেদিন ছিল রবিবার। বাড়ির সবাই ছিল ব্যস্ত। অজয় সেন বাইরে বেরিয়েছেন কোনো এক কাজে। পরের দিন বাড়িতে পুজো ছিল। মীনাক্ষী সেন পুজোর জন্য সামগ্রী আনতে গেছেন। বাসন্তী তখনও ঘরের কাজ করছিল। তৃষা বারান্দায় বসে বসে আঁকাআঁকি করছিল। ঠিক তখনই অভিরূপ এসে দাঁড়ায়, হাতে একটা চকচকে খাম। তৃষা, কি অভিদাদা? তোর জন্য একটা জিনিস এনেছি রে। বলে খামটা বাড়িয়ে দেয় অভিরূপ। এত সুন্দর রং কোথা থেকে এনেছো? কলেজের পাশে একটা দোকান থেকে পেলাম। তোর কথা মনে পড়লো। তোর ড্রয়িং করতে ভালো লাগে, তাই না? অভিরূপ ধীরে ধীরে তার পাশে বসে পড়ে। হ্যাঁ খুব, আমি এখনই একটা ছবি আঁকবো। হ্যাঁ, এঁকে দেখাস তো, আমি তোকে সাহায্য করব, ঠিক আছে? তৃষা ছবি আঁকতে শুরু করে। সে যখন রং মিশিয়ে সূর্য আঁকছে, তখন অভিরূপ ধীরে ধীরে ওর কাঁধে হাত রাখে। প্রথমে হালকা স্পর্শ, তারপর একটু বেশি চাপ দিয়ে। তৃষা থমকে যায়। ও কিছু বলে না, কিন্তু ওর চোখ কুঁচকে ওঠে। আহা, বেশ আঁকছিলি তো, কি হলো? তোর দাদা তোর পাশে বসে আছে, তুই কেমন আঁকছিস তা দেখার জন্য। বলে সে ওর পেটের উপর আলতো করে হাত রাখে। মেয়ে মানুষেরা এই স্পর্শ চেনে। এই স্পর্শ বোনের প্রতি দাদার আদর নয়, বরং নারীর প্রতি পুরুষের নোংরা চাহিদা। তৃষা এবার জোরে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়। ওর মুখ লাল হয়ে গেছে, চোখে আতঙ্ক আর বিস্ময়। তুমি তুমি এমন করো না, বলে ও ছুটে বেরিয়ে যায়। রান্নাঘরে তখন বাসন্তী বাসন পরিষ্কার করছে। তৃষা গিয়ে জড়িয়ে ধরে তার দিদাকে। দিদা, অভিদাদা, আমার গায়ে হাত দিলে আমার ভীষণ বিরক্তি লাগে।
আমার ভয় লাগে দিদা। দোষ বোকা মেয়ে, ছোট দাদা বাবু তোকে স্নেহ করে রে মা। তুই যে ওর বোনের মতো, দাদারা এমন করেই থাকে। তবে সেই দিন থেকে তৃষা অভিরূপের থেকে দূরে দূরে থাকার চেষ্টা করল। একদিন সন্ধ্যায়, বল, এখন ডেকেছিস কেন? আর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ডের ঝামেলা নাকি? আরে এটা গার্লফ্রেন্ডের ঝামেলা না, এটা অন্যরকম। কি ব্যাপার বলতো? তোকে তো আজ রীতিমতো সিরিয়াস লাগছে। আরে ওই মেয়েটা তৃষা আমাদের বাড়িতেই থাকে, একটা ছোট্ট মেয়ে, 11-12 বছর হবে। ছোট মেয়ে? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি জানি এটা অন্যায় জয়, কিন্তু আমি আমি আর পারছি না নিজেকে সামলাতে। ওকে দেখলেই কিছু একটা আমার ভেতরে চিৎকার করে ওঠে। ঠিক কি করতে চাস বলতো? ওকে একদিন বাড়ির বাইরে আনতে হবে। ধর একটা পুরনো ছবি দেখাবার নাম করে, বা কিছু রঙিন ছবির বই দেখিয়ে, আর তারপর তুই গাড়ি নিয়ে থাকবি পেছনে। ওকে একটু সময়ের জন্য আলাদা করলেই হবে। আর তারপর কোথায় নিয়ে যাবি? আরে আমাদের ওই পুরনো টিলা ঘরটার কথা মনে আছে তোর? বাবার চেনা জায়গা, এখন ওখানে কেউ যাওয়া আসা করে না। ওইখানেই রাখবো কয়েক ঘন্টা, কিংবা যত সময় দরকার পড়ে। ঝুঁকি আছে জানিস তো, ধরা পড়লে তোর মেডিকেল লাইফ শেষ, কিন্তু তার উপর আবার পুলিশের মার। আরে কেউ কিচ্ছু টের পাবে না। তৃষা নিজেই আমাকে দাদা বলে ডাকে রে। ও কিছু বললেও কেউ বিশ্বাস করবে না রে। ঠিক আছে, আমি আছি, তবে এটা শেষবার, বুঝলি? শেষবার? দেখা যাবে। সেদিন ছিল শুক্রবার। সন্ধ্যার সময় আকাশ ভরা মেঘ, হালকা হাওয়ার, রাস্তা প্রায় ফাঁকা। বাসন্তী তখন বাজার করতে গেছে, মীনাক্ষী রান্নাঘরে ব্যস্ত, আর অজয় সেন তখনও ফেরেনি। অভিরূপ এসে দাঁড়ালো বারান্দার কাছে। তৃষা, একবার আয় তো, তোকে একটা পুরনো ছবি দেখাবো রে, তোর খুব পছন্দ হবে। তৃষা একটু ইতস্তত করল, অভিরূপের দিকে তাকালো। কি ছবি? অয়েল পেন্টিং রে, অয়েল পেন্টিং। তুই বলতিস না অয়েল পেন্টিং দেখবি? ঠিক আছে, কিন্তু একটু তাড়াতাড়ি। ঠাম্মি বাজার থেকে ফিরলে আমায় না দেখতে পেলে খোঁজ করবে। হ্যাঁ, তাড়াতাড়ি চল, 5 মিনিটেই দেখিয়ে নিয়ে আসবো। সে ওর হাত ধরল, নরম কচি হাতে চাপ পড়ল এক অদ্ভুত উত্তেজনার। বাড়ির ঠিক পেছনের দিকে একটা ছোট গলি দিয়ে অভিরূপ ওকে নিয়ে গেল। রাস্তায় অপেক্ষা করছিল একটি সাদা গাড়ি, স্টিয়ারিং এ জয়। তৃষা এবার ভয় পেতে শুরু করলো। তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? ধুর বোকামে, সারপ্রাইজ রে, ভয় কিসের? হঠাৎ করে অভিরূপ পেছন থেকে ওর মুখ চেপে ধরল। তৃষা ছটপট করতে লাগলো, কিন্তু তার ছোট্ট হাত জোড়া অভিরূপের শক্তির কাছে তুচ্ছ। জয় দরজা খুলে দিল। অভিরূপ দ্রুত ওকে গাড়ির মধ্যে ঠেলে ঠকিয়ে দিল। গাড়ির দরজা বন্ধ হয়ে গেল। তৃষার চোখে জল, আর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছিল না। গাড়ি ছুটল অন্ধকার রাস্তা ধরে পুরনো টিলা ঘরের দিকে। পেছনে পড়ে রইল একটা ফাঁকা বারান্দা, আর এক নিষ্পাপ মেয়ের ছিন্ন হৃদয়ের আর্তনাদ, যা কেউ শুনতে পেল না।
টিলা ঘরটা ছিল ধুলো মলিন অন্ধকারে মরা। জানলায় কোনো কাঁচ ছিল না, দেওয়াল জুড়ে পুরনো মাকড়সা জাল। সেখানে নিয়ে যাওয়া হয় তৃষাকে। অভিরূপ দরজা বন্ধ করে দিল। জয় ভেতর থেকে ঝাঁপ ফেলে দিল দরজায়। তৃষা কাঁপছিল। ওর চোখে কান্না, কিন্তু সেই চোখে একটা আগুনও ছিল, যেটা অভিরূপ তখনও লক্ষ্য করেনি। তুই এত কাঁদিস না রে, তুই তো আমার প্রিয় বোন। তৃষা মাথা নাড়িয়ে কাঁদতে লাগল। অভিরূপ তৃষার গালে হাত রাখতে গেল, কিন্তু হঠাৎ সে যা ভাবেনি তাই ঘটে গেল। তৃষা আচমকা একটা ভাঙা কাঁচের টুকরো হাতে তুলে নিল মেঝে থেকে। ছোট্ট একটা ছুরির মতো কাঁচটা ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে অভিরূপের হাতে কেটে দিল। অভিরূপ চিৎকার করল। জয় দৌড়ে এলো ওকে সামলাতে। এই ফাঁকে তৃষা ছুটে দরজার দিকে দৌড়ে গেল। বাচ্চা গোস আমাদের বালি না, সোয়া বাচ্চা। জয় গালাগাল করতে করতে একটা ছুরি ছুঁড়ে মারল। ছুরিটা তৃষার পিঠে গিয়ে আঘাত করল, কিন্তু সে থামল না। জয় তখন ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। এবার সে আর সুযোগ দিতে চায় না। এখন তুই যদি বেঁচে থাকিস, আমাদের কপালে দুর্গতি আছে, আমরা যে জেলে যাব। সে মাটিতে পড়ে থাকা একটা কাঁচির টুকরো তুলে নিল। শেষ করতে হবে তোকে, শেষ করতে হবে, একবারে শেষ করতে হবে। সে তৃষার উপর ঝাঁপিয়ে পড়ে, তার পেটের উপর ছুরি চালিয়ে দিল। ছোট্ট শরীরটা কেঁপে উঠল। তৃষা আস্তে আস্তে ভুবনের মায়া ত্যাগ করল, কিন্তু তার চোখে ছিল এক তীব্র ঘৃণা। তৃষার হঠাৎ উধাও হয়ে যাওয়া নিয়ে সারা বাড়িতে হুলস্থুল পড়ে যায়। বাসন্তী পাগলের মতো খুঁজতে থাকে সব জায়গায়, ছুটে বেড়াতে থাকে। পোস্টার ছাপা হয়, থানায় খবর দেওয়া হয়, কিন্তু আসলে সব কিছু নিখুঁতভাবে সাজানো। অভিরূপ আর জয় মিলে তৃষার দেহ এক পরিত্যক্ত পুকুরে ফেলে আসে। কোনো প্রমাণ, কোনো চিহ্ন তারা রাখেনি। ধীরে ধীরে বাসন্তী ভেঙে পড়ে। রাতে ঘুম আসে না, খাওয়া বন্ধ করে দেয়। একদিন ভোর রাতে তৃষার ফ্রেমে বাঁধানো ছবিটা নিয়ে বুকে চেপে ধরে বসে পড়ে। হার্ট অ্যাটাকেই বাসন্তীর মৃত্যু ঘটে। বাইরে মেঘের গর্জন শোনা যাচ্ছে। এখন সবকিছু স্বাভাবিক। হসপিটালের সেই অন্ধকার এখন জমা হয়েছে তৃষা ও তার দিদার ওপরে। অভিরূপ বিস্ময়ে নির্বাক হয়ে যায়। তৃষা, সেই তৃষা। কিন্তু কিন্তু এ কি করে সম্ভব? 5 বছর আগে তো তারাই নিজের হাতে একে জল সমাধি দিয়েছিল, আর সঙ্গে ওই বুড়িটা তো বাসন্তী, তাদের বাড়ির পরিচারিকা। বাইরে বজ্র বিদ্যুতের আলোক ঝলকানিতে ফুটে উঠল অভিরূপের হাতের সেই প্রায় মিলিয়ে যাওয়া আঘাতের চিহ্ন। অন্ধকারে ডুবে থাকা শহরের এক প্রান্তে সময় তখন রাত 2টো। বারের ভেতরে সস্তা মদের গন্ধ আর পুরনো কাঠের আসবাবে ভ্যাপসা গুমোট পরিবেশ। বারের এক কোনায় হালকা আলোয় বসে আছে জয়। টালমাটাল শরীর, মাথা ঝুঁকে পড়েছে সামনের টেবিলের ওপর। টেবিলে ছড়ানো খালি গ্লাসের সারি, ছাইয়ের স্তূপ, আর তার পাশে রাখা আধ খালি বোতলটা। সে মাথা তুলে তাকায় সামনে বসে থাকা অরিত্রের দিকে। অরিত্র তার বন্ধু। ভাই দে না ভাই, একটা ভাই দে না, একটা
এই তো কসম করে বলছি, এই কাল আমি সব ফিরে দেবো ভাই, সব, একটা টাকাও বাকি রাখবো না রে। দে দে ভাই, জাস্ট একটা পেক দে ভাই। तो हमेशा यही बोलता है यार, कल देंगा, तेरा कल तो कभी आता ही नहीं रे, कब देगा तू? তুই তো জানিস রে আমার সময় খারাপ যাচ্ছে, হাতে কোনো কাজ বাজিও পাচ্ছি না। এই অবস্থায় তুই ছাড়া আমাকে দেখবে বল? দে না রে ভাই, একটা পেক দে না ভাই, দে দে দে। बस तेरे इस ड्रामे से मेरा दिमाग खराब हो गया है, दिमाग खराब हो गया है। कितनी बार तुझे सहा है, तू तो डूबा रहता है नशे में, एक नंबर का झूठा है तो। মিথ্যে? হ্যাঁ ঝুটা, তোর কাছে কিসের আগে রে? আচ্ছা तू एक नंबर का झूठा, 2 नंबर का नशेड़ी। तू मुझसे पैसे लेकर लापता हो गया था 1 हफ्ते के लिए। हाँ, तू समझता है मैं और इतना भूल जाऊंगा? আমি তোর জন্য কি করেছিস সব ভুলে গেছিস? তুই এদিন থানা থেকে ছাড়িয়েছিলাম, মনে আছে? তোর যা সব কেচ্ছা আমি আর কেউ জানে না। हाँ, तो हिसाब किताब खोलना है। अभी खोल ले। तुमने मुझे नहीं छुड़ाया था थाने से, मैं खुद निकल गया था जामीन पे। तो बड़ा हीरो बनता है। দোয়াজ একটা টাকাও দেবো না, যা দেখি তুই কি ছিটতে পারিস। ধীরে ধীরে উত্তেজনা চরমে পৌঁছায়। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে, মদের গন্ধে ভারী হয়ে আছে বাতাস, কেউ এক চুলও নড়ছে না। হঠাৎ একটা কাঁচের বোতল মাটিতে পড়ে চৌচির হয়ে যায়। সেই শব্দ যেন আগুনে ঘি ঢেলে দেয়। অরিত্র নিচু হয়ে বোতলের ভাঙা টুকরো থেকে একটা তুলে নেয়। চোখ দুটো তার জ্বলছে। आज তোকে खत्म कर दूंगा। तू तो क्या बेटे, অরিত্র পাগল হয়েছিস? मैं फिर से जेल चला जाऊंगा, लेकिन তোকে नहीं छोड़ूंगा। বলে ভাঙা কাঁচটা ছুঁড়ে মারে জয়ের দিকে। জয় বাঁ হাত দিয়ে ঠেকাতে গিয়ে ভয়ঙ্কর ভাবে হাতটা তার কেটে যায়। গল গল করে বইতে থাকে রক্ত। রক্তে ভিজে গেছে জয়ের শার্ট। বাঁ হাতের গভীর ক্ষত থেকে এখনো গল গল করে গড়িয়ে পড়ছে রক্ত। জয় কোনো রকমে সেখান থেকে পালায়। সে দৌড়াচ্ছে অন্ধকারের মধ্য দিয়ে, চোখ মুখে ভয়ের ছাপ। পেছনে তাকায় না, শুধু ছুটে চলে। কিছুক্ষণ পর রাস্তার পাশ দিয়ে হোঁচট খেয়ে পড়ে যায় সে। সেখান থেকে উঠে আবার হাঁটতে থাকে। আর তখনই দূরে একটা বড় গেটের ছায়া চোখে পড়ে। ঝাপসা আলোয় বোঝা যায় একটা হাসপাতাল। একটা ধূসর সাইনবোর্ডে লেখা বারুইপুর জনসেবা হাসপাতাল। সে এগিয়ে যায় প্রধান গেটের দিকে, কিন্তু তালা মারা। জয় দরজা ধাক্কায়, কিন্তু কিছুই হয় না। তারপর পেছনের দিকে হাঁটতে হাঁটতে দেখে হাসপাতালের পেছনে একটা পুরনো লোহার জং ধরা গেট। এটাই শেষ আশা। সে দরজাটা একটু ঠেলে খোলে। ভেতর থেকে একটা ঠান্ডা হাওয়ায় সে লাগে তার মুখে। চারপাশটা নিস্তব্ধ, মাথার উপরে আলোটা টিম টিম করে জ্বলছে, মাঝে মাঝে যেন নিভে যেতে চাইছে। স্যাঁতস্যাঁতে মেঝেতে পা দিলেই একটা সোদা গন্ধ নাকে আসে। রক্তে ভেজা হাতটা চেপে ধরে সে চিৎকার করে ওঠে, কেউ আছেন? প্লিজ হেল্প করুন, আমি আহত, হেল্প।
কোনো উত্তর নেই। সে এগিয়ে চলে করিডোর ধরে, হোঁচট খেতে খেতে গিয়ে পৌঁছায় একটি ঘরের দরজার সামনে। ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে সে। ভেতরটা ঠান্ডা, এক অদ্ভুত গন্ধ, যেন রক্ত আর পচা মাংস মিশে একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করেছে। প্লিজ কেউ আছেন? আর তখনই হঠাৎ দূর থেকে ভেসে আসে এক নারী কণ্ঠ। আমি সাহায্য চাই, আমি ভীষণ আহত। শব্দ থেমে যায়, এক মুহূর্তের নীরবতা। তারপর শত শত করুণ কণ্ঠস্বর একসঙ্গে গুঞ্জন তুলতে থাকে আশেপাশে। জয় হঠাৎ টের পায় মর্গের চারপাশে ফ্রিজারগুলো থেকে শব্দ আসছে। সে পিছিয়ে আসে এক পা করে। ফ্রিজারগুলোর দরজা নিজে থেকেই খুলে যায়। ভেতর থেকে বেরিয়ে আসে মৃতদেহের দল। তাদের পচা গলা দেহ থেকে গলে পড়ছে তরল কিছু একটা। তাদের কারো কারো মুখ ভীষণ বিকৃত, কারো কারো চোখ নেই। চারপাশে এখন 6টি 7টি 10টি লাশ দাঁড়িয়ে রয়েছে। তারা সবাই ধীরে ধীরে এগিয়ে আসছে জয়ের দিকে। তার বাঁ হাত থেকে রক্ত ঝরছে, লাল রক্তের ফোঁটা পড়ছে মেঝেতে। হঠাৎই একটা মৃতদেহ কখন যেন নিঃশব্দে সাপের মতো চলে আসে জয়ের পায়ের কাছে। তার জিভটা পচা ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। রক্তের ফোঁটা সেই মৃতদেহটি চেটে নেয়। তারপর চিৎকারে সে গর্জে ওঠে, খেতে দে, খেতে দে আমায়, খেতে দে, খেতে, আমার খাও, খেতে, খাও, 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 খেতে, 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 খেতে দে, খেতে দে। গলায় কাঁচ ভাঙা কণ্ঠস্বর। একে একে সব কটি লাশ এবার চিৎকার করে ওঠে। তাদের শরীরগুলো পচে গলে যেতে শুরু করে। তারপর একে একে জোড়া লাগে। চামড়া, হাড়, চোখ, নখ একজোট হয়ে একটা অবয়বের রূপ নিতে থাকে। এক মুহূর্ত পর মাঝখানে দাঁড়িয়ে থাকে একটি ছোট মেয়ে। রক্ত ঝরছে তার দু চোখ বেয়ে। হাতে চকচকে একটা ধারালো ছুরি। সে হেঁটে আসে জয়ের দিকে। জয় যেন হিপনোটাইজড হয়ে গেছে, শরীর নাড়াতে পারছে না। মেয়েটি সামনে এসে দাঁড়ায়। জীবনের বদলে জীবন চাই। হালকা কাঁপতে থাকা এক টিমটিমে বাল্বের আলোয় দেখা যাচ্ছে একটা ছোট স্টোর রুম। পুরনো হুইল চেয়ার, টালমাটাল আলমারি, ভাঙা স্ট্রেচার আর ছেঁড়া পর্দা ছড়ানো। দেওয়ালের পাশে বসে আছে
ডক্টর অভিরূপ সেন। তার কোট আর চুল ঘেমে ভিজে গেছে, মুখে তখন আতঙ্কের ছাপ, চোখ দুটো লাল। নিঃশ্বাস বন্ধ করে দেওয়ালের দিকে হেলান দিয়ে বসে আছে সে। কিছুক্ষণ আগে তৃষার ছুরির কোপ যখন তার দিকে নেমে আসছিল, ঠিক তখনই অভিরূপ একটা ছোট মেডিকেল ট্রলি ঠেলে দেয় এবং তাদের দূরে সরিয়ে দেয়। সেই সুযোগে সে ছুটে পালায় করিডোর ধরে। সেই সময় তার মনে পড়ে পুরনো কেয়ারটেকার গোবিন্দদার বলা একটি কথা। মর্গের পেছনে একটা পুরনো স্টোর রুম আছে ডাক্তারবাবু, কেউ ওদিকে যায় না, বহু বছর ধরে বন্ধ পড়ে আছে। এখানে ডিউটি দিতে আসার আগে তার সাথে কথা হয়েছিল। দৌড়াতে দৌড়াতে সে সেই পথেই ঢুকে পড়ে। সেখানে ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয় সে। এখন অভিরূপ নিঃশব্দে দেওয়ালের সঙ্গে লেগে বসে আছে। বাইরে কোথাও পায়ের শব্দ শোনা যাচ্ছে। তার গা ঘেঁষে একটা ছায়া চলে যায়, তারপর একটা ঠান্ডা গলা ভেসে আসে দরজার ওপার থেকে। তুমি লুকোতে পারবে না, আমরা জানি তুমি কোথায়। অভিরূপ কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে ফেলে। না, এটা এটা সত্যি নয়, এটা 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 হতে পারে না, হতেই পারে না। হঠাৎই পেছনের ছেঁড়া পর্দার আড়ালে কেউ যেন নিঃশব্দে নড়ছে, পর্দাগুলো দুলছে। অভিরূপ ধীরে ধীরে তাকিয়ে দেখে পর্দার আড়াল থেকে একটি মুখ বেরিয়ে আসে। এক মুহূর্তে যেন অভিরূপের শ্বাস আটকে যায়। আলোটা একটু স্পষ্ট হলেই সে দেখতে পায় জয়। কিন্তু এ কি করে সম্ভব? জয়! অভিরূপ ফিস ফিস করে বলে উঠল, জয়, জয় তুই? এখনো তুই বড় ডাক্তার হয়ে গেছিস না? কত নাম, কত খ্যাতি, বিশাল বিশাল। কিন্তু তুই এখানে কি করে? যাই হোক যাই হোক, তুই জানিস সে ফিরে এসেছে। কে কে ফিরেছে বলতো? তৃষা। তৃষা, বল তুই কেমন আছিস বলতো? এখন রাতে ঘন্টু আসে ঠিক করে? তোর হাত কাঁপে না যখন তুই সাইন করতে যাস? মানে কি সব বলছিস বলতো? আমাদের এখান থেকে পালাতে হবে। ওরা আমাদের ছাড়বে না রে, ছাড়বে না ওরা আমাদের। পালিয়ে কোনো লাভ হবে না রে, পাপের ফল সকলকেই পেতে হয় রে। আমিও পেয়েছি, তুইও পাবি। জয়! অভিরূপ যেন জমে গেছে। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। জয় সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে কথা বলছে, কিন্তু তার কণ্ঠটা আর মানুষের মতো শোনাচ্ছিল না। যেন ভিতর থেকে কোথাও অনেকগুলো গলা একসঙ্গে কথা বলছে। বলে এলি আজ সন্ধ্যায় তুই আর রাজু আমায় ফিসারে রাখলি। জয়ের মুখটা এখন আর আগের মতো নেই। চামড়াটা যেন আস্তে আস্তে খসে পড়ছে, চোখের তলায় জমাট বাঁধা রক্ত। পাপের ফল অভি, পাপের ফল পেতে হয়, পেতে হয়। হঠাৎ জয়ের শরীরটা কেঁপে ওঠে। তারপর একটা অদ্ভুত শব্দ হয়। অভিরূপ ভয়ে আর বিস্ময়ে চেয়ে দেখে জয়ের শরীরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। মাংস আর হাড় যেন গলে গলে নিচে পড়ছে, আর সেই গলিত শরীরের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে আসছে শত শত ইঁদুর, কালো কুচকুচে ইঁদুর। তাদের চোখগুলো অদ্ভুতভাবে জ্বলছে, তাদের দাঁত তীক্ষ্ণ আর গায়ে লেগে আছে রক্তের দাগ। একটা, দুটো,
4টে। এখন এখন পুরো ঘরটাই যেন ইঁদুরে ভরে গেছে। অভিরূপ হঠাৎ চিৎকার করে ওঠে। না, এইসব কি হচ্ছে? অসম্ভব, অসম্ভব। এ দুঃস্বপ্ন, এ দুঃস্বপ্ন, এ দুঃস্বপ্ন, এ দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন। ইঁদুরগুলো তীক্ষ্ণ আওয়াজ করতে করতে ছুটে বেড়াচ্ছে ঘরের ভেতর দিয়ে। অভিরূপ তখনই টের পায় ঘরের মধ্যে জমাট বেঁধেছে একটা অদ্ভুত গন্ধ, একটা পচা লোমশ গন্ধ, যেটা তার খুবই চেনা। এই গন্ধ আগেও এসেছে হাসপাতালের মর্গে, ফ্রিজারের ভেতর থেকে। এবার তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। দেওয়ালের দিকে তাকাতেই সে দেখে একটা ছায়া ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। হঠাৎ করেই পুরো হাসপাতালটা যেন আবার এক ভয়াবহ রূপে রূপান্তরিত হতে থাকে। চারপাশে ঘন কালো ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। ঘরের প্রতিটি কোণ থেকে একে একে উদ্ভব হতে থাকে অসংখ্য কালো ছায়ামূর্তি। কারো মুখ নেই, কারো চেহারায় স্থির বিষাদ। কেউ কেউ নিজের মাথা কুটে কুটে রক্তাক্ত করছে, আবার কেউ সশব্দে কাঁদছে। এইসব ছায়া যেন অভিরূপের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। অভিরূপ হতবাক, জড়সড়। সে কেঁদে চিৎকার করে ওঠে, তৃষা, আমায় ক্ষমা করে দে তৃষা, আমায় ক্ষমা করে দে, ক্ষমা করে দে আমায়, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। ঠিক তখনই ধোঁয়ার ফাঁক দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে দুটো পরিচিত মুখ, বাসন্তী আর তৃষা। তৃষার চোখ দুটো লাল হয়ে গেছে, তার হাতে তখনও সেই পুরনো রক্তমাখা ছুরি। বাসন্তীর মুখে কোনো কথা নেই, কিন্তু চোখে এক নিষ্ঠুর প্রশান্তি। ভেবেছিলে সব ভুলে গেছি? ভেবেছিলে আমরা সময়ের সাথে হারিয়ে যাব? এখন এই হাসপাতাল আর হাসপাতাল নেই, এটা হয়ে গেছে সেই স্থান যেখানে পাপের হিসেব হয়। শয়তান! চারপাশের ছায়াগুলো অভিরূপের দিকে ঝাঁপিয়ে পড়ে। কেউ তার মুখের চামড়া ছিঁড়ে নেয়, কেউ তার বুক চিরে খুলে ফেলে হাড়ের খাঁচা, কেউ আবার আঙুল দিয়ে চোখ তুলে নেয় তার। চামড়া উঠে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে গোটা কক্ষ। তবু অভিরূপকে যেন শাস্তি পাওয়ার জন্য জীবিত রাখা হয়েছে। শেষে তৃষা এগিয়ে আসে তার কাছে। তার কপালের শিরা ফুলে উঠেছে, চোখের মণি রক্তে লাল। এক তীক্ষ্ণ চিৎকার করে অভিরূপের বুক চিরে নিজের ক্ষুদ্র হাতে তুলে নেয় তার স্পন্দিত হতে থাকা হৃৎপিণ্ড। এক মুহূর্ত থেমে সে সেই হৃৎপিণ্ডটা নিজের মুঠোয় শক্ত করে চেপে পিষে ফেলে। অভিরূপের দেহ গিলে খেতে শুরু করে সেই সব ছায়ামূর্তিগুলো। পরের দিন ভোরবেলা হাসপাতালের করিডোরে নেমে এসেছে সেই চেনা একঘেয়ে নিস্তব্ধতা। সকালের শিফটে কাজে আসে প্রবীণ ক্লিনার শশী মণ্ডল। 65 বছরের এই মানুষটা বছরের পর বছর ধরে এখানে কাজ করছেন। হাঁটুর ব্যথা নিয়ে মর্গের ধারে ঝাড় দিতে দিতে তিনি হঠাৎ চমকে যান। মর্গের দরজা খোলা, আর ভেতরে ঠান্ডা। ভেতরে ঢুকতেই তার চোখ পড়ে টেবিলের ওপর এক টুকরো সাদা কাগজে হাসপাতালের অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠি।
তবে চিঠির লেখাগুলো অদ্ভুত। এক একটা শব্দ যেন কেঁপে উঠেছে আতঙ্কে। কালি লেপ্টে গেছে আঙুলের ছোঁয়ায়, কাগজের কোনায় লালচে দাগ। আমি জানি আমার খোঁজে অনেকেই থাকবে, কিন্তু এখন আর ফিরে আসার কিছুই নেই। আমি একটা অপরাধী। 5 বছর আগে আমি তৃষা নামের এক কিশোরীর নিষ্পাপ জীবন ধ্বংস করেছিলাম। আমি সেটা আড়াল করে মুখোশ পরে এতদিন ছিলাম, কিন্তু আমার পাপ আমার হাত ছাড়েনি। আমি জানি না আমি এখন কোথায় আছি। এই হাসপাতাল, এটা আর হাসপাতাল নয়, হয়তো নরক। নরক, যেখানে প্রতিটা ছায়া বিচার করে, প্রতিটা কান্না ছিঁড়ে খায় প্রাণ। তৃষার বাসন্তী, তারা ফিরে এসেছিল। আমি তাদেরই হাতে শেষ হলাম। আমি জানি আমাকে কেউ বিশ্বাস করবে না। ইতি অভিরূপ সেন। শুনছিলেন মৃত্যুর ডাক, গল্পের বিভিন্ন চরিত্রে মোনালিসা, শ্রুতি, জুই, সৌভিক, অংশু, সুমন, বিশ্বজিৎ, সান্নি ও আমি, গল্পের সূত্রধার সায়ন। সাউন্ড ডিজাইনিংয়ে রয়েছে আড্ডাখানা প্রোডাকশন, পোস্টার ডিজাইনে রয়েছে স্বর্ণাভ এবং ভিজুয়ালসে রয়েছে সান্নিক। দেখা হচ্ছে পরের গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে বিচার কি শুধু গল্পেই হয়, বাস্তবে নয়?